কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে কালনার 108 শিব মন্দির, যেখানে গিয়ে তোমরা দিনের দিনই ফিরে আসতে পারো। আজকে তোমাদের সাথে সেই তথ্যই শেয়ার করব, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। অনেক দিন পর একটা ট্রাভেল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, ট্রাভেল মানে অনেক দূরে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে কালনা অম্বিকাতে 108 শিব মন্দির দর্শন করতে। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব, কিভাবে যেতে হবে, কতক্ষণ খোলা থেকে মন্দির, আর ওখানে 108 শিব মন্দির ছাড়াও আর কি কি রয়েছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বর্ধমান জেলার ভাগীরথী নদীর তীরে কালনা অবস্থিত। সেখানকারই একটি বিখ্যাত মন্দির হলো কালনা 108 শিব মন্দির। এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো এই মন্দিরটি পুরোটাই গোলাকৃতির। মন্দিরের বাইরের দিকে রয়েছে 74টি শিব মন্দির এবং ভেতর দিকে রয়েছে 34টি শিব মন্দির। চলো এবার পুরো মন্দিরটা ঘুরে দেখি এবং তোমাদের সাথে সমস্তটা শেয়ার করি। প্রথমেই বলবো এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বর্ধমানের রাজা তেজ বাহাদুর 1809 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন শিব ভক্ত। শিবের ধ্যান করার সময় তার মনে এসেছিল এই মন্দির তৈরির ভাবনা। অন্য মতে কিন্তু আরো একটি কথা শোনা যায়, মহারাজা নাকি 108টি রুদ্রাক্ষের মালায় শিবের মন্ত্র জপ করেছিলেন। সেই সময় তার মনে এসেছিল এই মন্দির তৈরির চিন্তা। কালনা শিব মন্দির পশ্চিমবঙ্গের ঐতিহাসিক স্থান। হিন্দুদের কাছে ধর্মীয় স্থান হিসেবে অম্বিকা কালনা অন্যতম। ভক্তদের কাছে নব কৈলাস নামেও কিন্তু পরিচিত এই মন্দির। এই মন্দিরে সাদা এবং কালো দুই প্রকারেরই শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। বাইরের বৃত্তে সাদা মার্বেলের শিবলিঙ্গ এবং একটি কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ পর্যায়ক্রমে সাজানো রয়েছে। সাদা শিবলিঙ্গকে বলা হয় শ্বেতবর্ণ এবং কালো শিবলিঙ্গকে বলা হয় কৃষ্ণবর্ণ। সাদা শিবলিঙ্গ হলো সন্ন্যাসের প্রতীক এবং কালো শিবলিঙ্গ হলো রুদ্রের প্রতীক। এই মন্দিরে কিন্তু প্রত্যেকটি শিবলিঙ্গের মুখই উত্তর দিকে রয়েছে। তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে যে প্রত্যেকটি শিবলিঙ্গের মুখই কিন্তু ঘুরে চলেছে, যেহেতু মন্দিরটি পর্যায়ক্রমে গোলাকৃতি ভাবে রয়েছে। সেই জন্য উত্তর দিক যেরকম ভাবে রয়েছে ঠিক সেরকম ভাবেই মন্দিরে শিবলিঙ্গের মুখও রয়েছে। এবার বলি কিভাবে তোমরা এই মন্দিরে আসবে। শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে কালনায় নেমে টোটো করে আসতে পারো এই মন্দিরে। আর যারা ভাবছো গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে আসতে পারো। এই মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু কোনো রকম কোনো প্রবেশ মূল্য লাগে না। এই মন্দিরটি সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। আর শিবরাত্রি উপলক্ষে খুব সুন্দর করে মন্দির সাজানো হচ্ছে। আর শিবরাত্রির দিন কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে মন্দির দর্শন করতে। বহির্বৃত্তে 74টি মন্দির ঘুরে এখন আমরা যাব অন্তর্বৃত্তে। ভিতরে সব বৃত্তেই রয়েছে শ্বেতবর্ণের শিবলিঙ্গ। এখানকার সব মন্দিরই আটচালা গঠনশৈলীর। মন্দিরগুলোর টেরাকোটার কাজও অপূর্ব। আর মন্দিরের ভিতরের বৃত্তে কিন্তু ঢাকা দেওয়া একটি কুয়ো রয়েছে। 108 শিব মন্দির ঘুরে এখন আমরা যাব রাজবাড়ি কমপ্লেক্সে। রাস্তার উল্টো দিকেই কিন্তু রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স, কিন্তু তার আগে আমরা একটু ডাবের জল খেয়ে নেব। আসলে গরম কিন্তু পড়েই গেছে, তাই ডাবের জল খেতে মনটা ভীষণই চাইলো, তাই জন্য আমরা গিয়ে একটা ডাবের জল খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখন দেখো আমরা চলে এসেছি কিন্তু রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে। মন্দির থেকে বেরিয়েই রাস্তার উল্টো দিকে রাজবাড়ি কমপ্লেক্স। 14 ফুট উঁচু গেট থেকে ঢুকেই দেখতে পাবে খুবই সুন্দর করে সাজানো রাজবাড়ি কমপ্লেক্স, যেখানে ঢোকার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্যই লাগে না। রাজবাড়ি কমপ্লেক্সের গেট দিয়ে ঢুকেই দেখতে পাবে বাঁ দিকে রয়েছে প্রতাপেশ্বর মন্দির। তো চলো বলি এবার এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। 1849 খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী প্রেয়ারী কুমারী দেবী এই মন্দির নির্মাণ করেন। মন্দিরটিতে রয়েছে সূক্ষ্ম টেরাকোটার কাজ। মন্দিরটি ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে মন্দিরে মহিষাসুর মর্দিনী পুরোটাই টেরাকোটার কাজের মাধ্যমে ফুটে উঠেছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ। প্রতাপেশ্বর মন্দির থেকে কিছুটা এগিয়ে এলে দেখতে পাবে রাসমঞ্চ। রাসমঞ্চে কিন্তু ছাদ নেই, ছাদ ছাড়াই এই রাসমঞ্চ কিন্তু মনোমুগ্ধ করে তোলে তার গঠনশৈলীতে। রাসের সময় গোপালজি এবং লালজির মূর্তি কিন্তু এখানে এনে রাখা হয়। 16 শতকে ভাগীরথী নদীর তীরে অম্বা বিখ্যাত নদীবন্দর ছিল। অম্বা থেকে নাম হয় অম্বিকানগর। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নাম অনুসারে কালনা হলো আজকের অম্বিকানগর, এই কথাও কিন্তু শোনা যায়। রাসমঞ্চ থেকে কিছু
কিছুটা এগিয়ে এলেই দেখতে পাবে রূপেশ্বর মন্দির। এই মন্দিরের টেরাকোটার কাজও কিন্তু অপূর্ব। রূপেশ্বর মন্দিরের পাশেই দেখতে পাবে পঞ্চরত্ন মন্দির, যেখানে 5টি মন্দির রয়েছে, একটি বড় মন্দির, দুটো মাঝারি মন্দির আর দুটো ছোট মন্দির। এইভাবেই কিন্তু মন্দিরটা সাজানো রয়েছে। পঞ্চরত্ন মন্দিরের পাশে এবং রূপেশ্বর মন্দিরের পিছন দিকেই কিন্তু তোমরা দেখতে পাবে একটি মাঠ। মাঠের উল্টো দিকে রয়েছে রাজবাড়ির কিছুটা ভগ্নাংশ দেখা যাচ্ছে, আর যেখানে রয়েছে একটি স্কুল ও খেলার মাঠ। এখন আমরা যাব লালজি মন্দির দর্শন করতে। রাজবাড়িতে যে মন্দিরগুলো রয়েছে তার মধ্যে সবথেকে প্রথম প্রতিষ্ঠিত হয়েছে এই লালজি মন্দির। বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী এই মন্দির নির্মাণ করেছিলেন 1749 খ্রিস্টাব্দে। শোনা যায় তার বৃন্দাবন যাত্রার মানত পূর্ণ হওয়ায় এই মন্দির স্থাপন করেন। এই মন্দিরের সামনে বড় 4 চালার নাট মন্দির রয়েছে। সারা বাংলায় যে 6টি 25 চালার মন্দির রয়েছে তার মধ্যে এই মন্দিরটিকে অনেকেই শ্রেষ্ঠ বলে মনে করেন। মন্দিরটির অপরূপ নিখুঁত কাজ দিয়ে তৈরি। নাট মন্দির পেরিয়ে গর্ভগৃহে তোমরা দেখতে পাবে রাধা কৃষ্ণের মন্দির। এই মন্দিরকে ঘিরে রয়েছে একটি সুন্দর কাহিনী, যা লোকমুখে প্রচলিত। কথিত আছে একদিন রাজমাতা গঙ্গা স্নান করে ফিরছিলেন, তখন দেখেন এক দরিদ্র বৈষ্ণব লালজিকে নিজের সংগ্রহ করা অন্ন থেকে অর্ধেকটা নিবেদন করছেন। তখন নাকি রাজমাতা বলেন লালজিকে তার হাতে দিতে, তিনি নিত্য পুজো করবেন 52 রকম ভোগ দিয়ে। তখন বৈষ্ণব জানায় ভগবান ভক্তের ভক্তিতেই তুষ্ট হন। কথা বলার পরেও বৈষ্ণব লালজিকে রাজমাতার হাতে তুলে দেয়। তারপর থেকেই লালজির নিত্য পুজো করা হয়। লালজি মন্দিরের পিছনের অংশটা তোমাদের দেখালাম, যেখানে কোথাও রয়েছে যুদ্ধরত সৈন্যদের ছবি বা কোথাও রয়েছে ফুলকারি কাজ। এখন তোমাদের যে মন্দিরটি দেখাচ্ছি এটি হলো গিরি গোবর্ধনের মন্দির। প্রত্যেকটি মন্দিরের থেকে এই মন্দিরের গঠন শৈলী বেশ অন্যরকম। পাহাড়ের মতন ধাপে ধাপে নেমে এসেছে এই মন্দিরে এবং এখানে রয়েছে নানান রকম পশু পাখির ছবি। এবার আমরা প্রবেশ করব কৃষ্ণচন্দ্রজির মন্দিরে। পাঁচিল দিয়ে ঘেরা 65 ফুট উঁচু এই মন্দির তিলক চাঁদের মাতা লক্ষ্মী কুমারী দেবী 1752 খ্রিস্টাব্দে নির্মাণ করেন, যেটির গঠনের সাথে লালজি মন্দির গঠনে অনেকটা মিল রয়েছে। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এই মন্দিরের টেরাকোটার কাজও কিন্তু অসাধারণ রয়েছে। এবার আমরা যাব রাম সীতা মন্দির দর্শন করতে। তো এই যে মন্দিরটা দেখছো এটাই হলো রাম সীতার মন্দির। কৃষ্ণচন্দ্রজির মন্দিরের পাশেই রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির। এই মন্দিরও কিন্তু পোড়ামাটির কাজে অপূর্ব নিদর্শন এনে দেয়। এই মন্দিরে এসে কিন্তু অনেকেই মানত করে। তো দেখো এখানে কিন্তু গাছে গিট বাঁধাও রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে কুপন কেটে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারো। আমরা 100 টাকার বিনিময়ে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম, যেখানে ভোগে ছিল হচ্ছে ভাত, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ডাল আর তরকারি ছিল, পনির ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। হ্যাঁ, প্রতিদিনের ভোগ প্রসাদ কিন্তু আলাদাও হতে পারে। তো ভোগ প্রসাদ খেয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তাহলে চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করব। তোমাদের কেমন লাগলো আজকে কালনা ট্রাভেল ব্লগ, কালনা 108 শিব মন্দির অবশ্যই আমাকে জানিও। অনেক দিন পর আবার চ্যানেলে একটা ট্রাভেল ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, একটুও যদি হেল্পফুল মনে হয় থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।